নমস্কার, শুভ সন্ধ্যা। এই মুহূর্তে আপনারা দেখছেন এভিএন 24x7 আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। আমরা কথা বলছি একাধিক জনপ্রতিনিধিদের সঙ্গে, প্রশাসনিক পদাধিকারী ব্যক্তিদের সঙ্গে। কেন কথা বলছি না, তুলে ধরছি আপনাদের দৈনন্দিন সমস্যার যে ছবিগুলো, যে অভিযোগগুলো সংবাদ মাধ্যমের সামনে বারংবার করেন, সেই তথ্যগুলো আমরা পৌঁছে দিচ্ছি আপনাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে, যার পরিপ্রেক্ষিতে তারা কিভাবে আপনাদের সমস্যার সমাধান করছেন সেই তথ্য আমরা তুলে ধরছি। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়েছি কোচবিহার জেলা পরিষদের সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল জলিল আহমেদকে। জলিল সাহেব, আপনাকে স্বাগত এবিএন 24x7 এ। আমরা যে বিষয়গুলোকে নিয়ে একটু আলোকপাত করব, মূলত কোচবিহার জেলার মধ্যে যেটা আমাদের কাছে তথ্য এসে পৌঁছেছে, 12টি ব্লক রয়েছে, যার মধ্যে 128টি গ্রাম পঞ্চায়েত। একেবারে ছোটখাটো জায়গা নয় কিন্তু। আর যদিও কোচবিহারটাকে একেবারে রাজ আমলের একটা রাজার সঙ্গে একটা তুলনা করা হয়, কোচবিহার রাজবাড়ি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলে যে বিষয়টা জানতে চাইবো আপনার কাছ থেকে, যে 128টা গ্রাম পঞ্চায়েত, 12টা ব্লক, কিভাবে এটাকে সামলানোটা সম্ভব হয়, কিভাবে? এবং পঞ্চায়েতের বিরুদ্ধে তো বারংবার মাঝে মধ্যে অভিযোগ উঠে আসে, আপনার ক্ষেত্রে কাজটা করাটা কতটা সহজ হয়? অভিযোগ তো উঠবেই, এটা তো নতুন কিছু না। আমার রাস্তা দিয়ে হাঁটতে গেলেও উষ্টে হয়ে পড়ে, তো ওটা দোষ তো রাস্তার না, নিজের। সুতরাং এইগুলা অভিযোগ উঠবে। কিছু একসঙ্গে কাজ না করলে অভিযোগ করাটা সোজা, কাজ করলেও অভিযোগ উঠবে, না করলেও অভিযোগ উঠবে একেবারেই। সুতরাং মমতা ব্যানার্জি যেভাবে কাজটা করছে, এটা আমি ইয়েতে জেলা পরিষদে কত কর্মাধ্যক্ষ ছিলাম, এখানে সহকারী সভাপতি। গত বড় আমি যে হারে রাস্তা হয়েছে, আমি তো জেলা পরিষদের হিসাবটা নেই। এই জীবন দশায় অত রাস্তার জীবনে কোনোদিন হয় নাই। এবার লোকসভার আগে আমার মনে হয় যে রাস্তা হয়েছে, পরবর্তী সে একবারে সব না হলো, এই আস্তে আস্তে কিন্তু প্রচুর রাস্তা হয়েছে। আমি কালকে বক্সিরহাটে গেলাম, গিয়ে দেখি যে কোথাও কাঁচা রাস্তা নেই। তার মধ্যে দুই একটা তো কাঁচা রাস্তা থাকবে। এবার কাঁচা রাস্তা থাকবে না এটা হয় না। আমরা ছোটবেলায়, আমার গ্রামে বাড়ি, এখনো বাড়ি, আজকেও আমি মনে পড়লো গ্রামের বাড়ি যাই। গ্রামের বাড়ি গেলাম, ওখানে খাওয়া দাওয়া করলাম, করে আসলাম, ঘুরলাম। তো দেখি যে এখনো যে নিশ্চয়ই বড় বড় রাস্তা আছে, তার মধ্যেও কাঁচা রাস্তা আছে। তো লোক ওইটুকু দেখলে বলে যে হ্যাঁ, কেন পাকা হয়নি, কেন পাকা হয়নি। আমরা ছোটবেলায় পড়াশোনা করতে গেছি, আমার বাড়িতে গেলে হাঁটু জল বেড়ে যেতে হতো। এটা আমি নিজের চোখে দেখছি। আমরা হাফ প্যান্ট পরে যেতাম, গামছা পরে পার হয়ে আবার প্যান্ট পরতাম, এগুলো আমার করতে হতো। তো সেখান থেকে মানুষ হয়ে আমরা এখন দেখি যে বয়সটা তো খারাপ হলো না, এই দেখি যে রাস্তাঘাট সব হচ্ছে, জেলা পরিষদ করছে, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত করছে, তার সাথেও কি করছে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ যে হারে করছে। আগে 100 কোটি টাকা ছিল, 200 কোটি টাকা ছিল, লাস্ট 300 কোটি, এবার 500 না 600 কোটি টাকার মতো যে বাজেট হচ্ছে, কাজ করলো যে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ। জেলা পরিষদ 13-14 ফিনান্সে একের পর এক টাকা আসছে, সেগুলোও করা হচ্ছে, কোনোটা বাদ নাই। এবার এখানে বিষয়টা হচ্ছে, সেটা অ্যালার্টমেন্ট তো করা হচ্ছে, সেই অ্যালার্টমেন্টটা কি সঠিক খাতে গ্রামাঞ্চলের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে কি? একদম সঠিকভাবে, একদম ধরে ধরে জেলা পরিষদের মেম্বারদের, মানে 100 দিনের বিষয় নিয়ে একাধিক দুর্নীতি গোটা রাজ্য জুড়ে একটা অভিযোগ উঠেছে। আমাদের জেলা পরিষদে গিয়ে খোঁজ নেবেন, সাধারণ মানুষ কোনো প্রমাণ 100 দিনের কাজ বা কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নেই। এবং এটা বলি আরো, আপনি যখন বললেন 100 দিনের কাজ, 100 দিনের কাজ যখন বারবার সেন্ট্রাল টিম এসে করছে। সেন্ট্রাল টিম কি পরিদর্শনে এসেছিল এখানে? হ্যাঁ, কুচবিহারে কতবার আসছে। আমি তখন ওই এডিএম কি বলি, উনি তো গ্রামে নিয়ে যায়, কোথায় কোথায় নিয়ে যাচ্ছে, আসে আমি জিজ্ঞাসা করি, কি বলে কোনো এখনো পর্যন্ত এগারটু শোনা বলে, এগারটু তো হবেই, কিন্তু 99% কোনো অভিযোগ নেই, ঘুরে চলে যায়। এইটা অভিযোগ করাটা সোজা, প্রমাণ করাটা কঠিন। আমি কাকু বললো যে ওটা এরা রাস্তাঘাট হয়নি, এর পয়সা মারছে, কিন্তু সেটা প্রমাণ সাপেক্ষ না, এবং প্রমাণ হয়নি। আমি তো যতগুলো টিম আছে আমি তো খোঁজ রাখি, কিন্তু ওটা তখনও খোঁজ রাখছি, এখনো খোঁজ রাখি,
এবং অফিসাররা কি বললো, ওরা কি বলে গেলে আমি খোঁজ রাখি। অভিযোগ উঠলেই তো হবে না, সেটা প্রমাণ করতে হবে, পর্যাপ্ত তথ্য লাগবে। এবং আপনি নিজেও পেশায় একজন আইনজীবী, সেক্ষেত্রে আপনার এই আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ আসলো, অভিযোগটা আপনার প্রয়োজনীয় যে কোনো মাপের প্লাস্টিকের বোতল থেকে শুরু করে মাল্টিপারপাস জার স্বল্প মূল্যে পাইকারিতে পেতে যোগাযোগ করুন কোচবিহার চকচকা ইন্ডাস্ট্রি হাবের অন্তর্গত দাদাভাই সমিল এবং মা মনসা ভ্যারাইটিসতে। প্রোপাইটার মনোরঞ্জন দে। যোগাযোগ নম্বর 8163294040 এবং 7407529986। বললে হবে না, সেটা প্রমাণ করতে হবে। যখন প্রমাণ করতে হবে, প্রমাণ হলে তখন সে দোষী সাব্যস্ত। একেবারেই। আমি একটু আপনার বিষয়ে আসি, যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে আমি একটু জানতে চাইবো, কারণ কোচবিহারে যখন তৃণমূল কংগ্রেসের উত্থান, আপনার এই বাড়িতেই প্রথম বৈঠক হয়, যে বৈঠকের মধ্য দিয়ে কিন্তু প্রথম উত্থানটা হয়, এবং তারপরেই ছোট 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 পদক্ষেপের মধ্য দিয়ে আজকে সবিস্তারে আপনারা কিন্তু গোটা জেলাতে ছড়িয়ে পড়েছেন। গোটা রাজ্যে এই মুহূর্তে আপনাদের শাসক দল রয়েছে, যদিও বিজেপির একটু এখানে সক্রিয়তা দেখা গেছিল 2019-এর লোকসভা নির্বাচন এবং 2021-এর ক্ষেত্রে, যদিও সেই জায়গাটাকে আপনারা 2024-এ কিন্তু নির্মূল করে দিয়েছেন। নিশ্চিত প্রামাণিক তার কিন্তু কোনো রকমভাবে সেই পুরো দ্বিতীয়বার ভোটে দাঁড়ালো সেইভাবে কিন্তু সে কোনো রকমভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেনি। নিশ্চিতভাবে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তিনি সেখানে জয়লাভ করেছেন। যে বিষয়টা জানতে চাইবো, আপনি জেলা পরিষদে কত বছর ধরে রয়েছেন? এই 2টা টার্ম হলো, আগে 5 বছর ছিলাম, এখন 5-6 বছর হলো। আচ্ছা, মানে 10 বছর আপনার দুটো টার্মের মধ্যে আপনি কাজ করবেন, 10 বছর এখনো সম্পন্ন হয়নি। তো এক্ষেত্রে দাঁড়িয়ে আপনার কোন দিকটা বিশেষভাবে মনে হয়েছে যে না, যখন আপনি প্রশাসনিক চেয়ারে বসেছেন সহসভাপতি, আপনার কোথায় দাঁড়িয়ে মনে হলো যে না, এখানে দাঁড়িয়ে যে না এইগুলো কোনো রকম কোনো দলমত বা কোনো মানুষ বা জাতি ধর্ম নির্বিশেষে সম্পূর্ণভাবে মানুষের জন্য এই জায়গাটা কাজ করা, কোন জায়গাটা একজন প্রশাসন হিসাবে আপনার মনে হয়েছে এটা গুরুত্বপূর্ণ? এটা কোনোদিন ছিল না। এটা আমরা দেখি যে রাস্তাঘাট বেশিরভাগই ওটা জেলা পরিষদ করে, কিন্তু দিদিকে বলো বলে একটা আছে না পোর্টাল, সেখানে বললে, যেখানে বলে তথ্য দিলে পরে রাস্তাঘাট হয়ে যাচ্ছে, সে রাস্তাগুলো জেলা পরিষদ করে। দিদিকে বলো, উনি ওখানে সার্ভে করে দেখেন না এই রাস্তাটার দরকার আছে, ওই রাস্তাগুলো দিয়ে দেয়। কিন্তু দিদিকে কেন বলতে হবে? গ্রাম পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েত সদস্যরা রয়েছেন, তারা তাদেরও তো প্রয়োজনীয় যে কি রয়েছে সে প্রস্তাবগুলো, ওই রাস্তাগুলো তো আমাদের। হ্যাঁ, আমরা সেটা ডিস্টার্ব দেই না। কারণটা কি? ওটাও তো দিদিকে বলে যে অনেকে শান্তি পায় না। দিদিকে বলো যে না এই রাস্তা দরকার আছে, সেটা ওই ইয়ারা আমাদের কাছে সার্ভে করে। আবার এই যে তোমাদের ওভারসিয়ার এরা, এদের কাছে খোঁজ নেয় রাস্তাটা আছে কিনা, আমরা বলি যে হ্যাঁ আছে। আমরা কোনো দ্বিমত হয় না, আমাদের সঙ্গে দ্বিমত হয় না। অর্থাৎ রাস্তা বা যোগাযোগ ব্যবস্থার মাধ্যমটা আপনাদের গুরুত্বপূর্ণ একেবারে। আর একটা বিষয়, গ্রামাঞ্চলের ক্ষেত্রে আপনারা কোন দিকটাকে বিশেষ নজর দিচ্ছেন? কারণ আমরা গতকাল দিনহাটাতে গেছিলাম, দিনহাটাতে আমরা বিভিন্ন এলাকা পরিদর্শন করলাম। যেটা আমরা দেখতে পেলাম, যখন আমরা যাচ্ছিলাম, আমরা হয়তো টোটোতে করে যাচ্ছিলাম, কিন্তু টোটোতে যাওয়ার পর কিছুটা অংশ আমাদের হেঁটে যেতে হয়েছে। কেন দেখছি না, সেখানে দেখছি জলমগ্ন বিভিন্ন এলাকা। কোনো কোনো বসত বাড়িতে দেখা যাচ্ছে যে সেখানে হাঁটু সমান জল ছিল বা একেবারে গোড়ালি ডোবা জল ছিল। জলস্তর, সেই জলস্তরটা যেমন কোচবিহারের যে বিভিন্ন নদ নদী রয়েছে সেই জায়গাগুলোতে যেমন বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন নদী তীরবর্তী এলাকার মানুষজন যারা বসে রয়েছেন তারা বিভিন্ন রকম ভাবে সমস্যায় রয়েছেন, আশঙ্কায় দিন যাপন করছেন। এবং একটু উঁচু এলাকার দিকেও দেখা যাচ্ছে যে জল স্তর বৃদ্ধি পরিপ্রেক্ষিতে জল কিন্তু সেই সমস্ত জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। নিকাশি ব্যবস্থা নিয়ে কিন্তু কোথাও একটা দাঁড়িয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হচ্ছে। নিকাশি ব্যবস্থা, ড্রেনেজ সিস্টেম আগে ছিল না, শহরে ছিল কিন্তু গ্রাম অঞ্চলে ছিল না। বেশ, আপনারা এসে কি করলেন? আমরা এসে কিন্তু ড্রেনেজ সিস্টেম চালু করছি। সব জায়গায় ড্রেনেজ সিস্টেম, যেখানে ড্রেনের প্রয়োজন আছে সেখানে আমরা ড্রেনটা চালু করছি, যাতে জলটা নদীতে বা কোথাও নালা দিয়ে নামে যায়। এটা আমরা চালু করছি। বেশ, এই যে নদী তীরবর্তী এলাকার যে মানুষজন রয়েছেন, যারা একটা আশঙ্কায় দিন যাপন করছেন, অনেকের দেখা যাচ্ছে বসত বাড়ি, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে স্কুল, সেগুলো জলের তলায় নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। নদী ভাঙন উত্তরবঙ্গের একটা বড় একটা যন্ত্রণা যেটা বলা যেতে পারে। এই জায়গা থেকে নদীর ভাঙন মানে এটা কি বলি, আর নদীর ভাঙন টোটালটা কেন্দ্রীয় সরকার যে অ্যালটমেন্ট দেয় 2 বছর 3 বছর ধরে কোনো অ্যালটমেন্ট দিচ্ছে না। আচ্ছা, আমরা যেখানে যেখানে ভাঙন হচ্ছে সেগুলো টোটাল তথ্য আমরা সিবিডব্লিউডিতে আমরা দিচ্ছি, ওখানে আমরা দিচ্ছি, যাতে ওটা আমি কয়েকদিন আগে আমি ঘুরে এসে দিছি, গত বছরও দিছি, তার আগের বছর আমি দিছি। সেগুলোর ভাঙন কিন্তু টেম্পোরারি কিছু হয়েছে, কিন্তু পার্মানেন্ট কিছু হয় নাই। এবং সেটা গভর্নমেন্ট টাকা না দিলে আমরা কোথার থেকে কী করবো? অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা, বরাদ্দ টাকা, মানে প্রাপ্য টাকাও দিচ্ছে না।
যার জন্য এইসব বন্ধ হয়ে আছে। না, বন্ধ হয়ে আছে, কিন্তু বিকল্প ব্যবস্থা তো নিতে হবে, কারণ মানুষগুলোকে তো ভেসে দিতেই যাওয়া যাবে না। না, সেটা যে দেওয়া যাবে না, সেটা তার জন্য জেলা পরিষদ বা না, স্থানীয় পঞ্চায়েত বা না, এটা 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 পঞ্চায়েত সমিতি কি এটা কি, এরা কি টাকাটা তো গভর্নমেন্ট দিবে, হুম হুম না দিলে তো কাজটা হবে না। হুম। টাকাটা তো আমরা মেশিন নেই তৈরি করবো, কিন্তু আপৎকালীন পরিস্থিতি আপনার কি ব্যবস্থা? সেটা গ্রেড A1 ফুড কোর্ট মানেই কোচবিহারের গল্প ফুড কোর্ট অ্যান্ড ব্যাংকুয়েট। এখানে ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, চাইনিজ সহ মাল্টি কুইজিং ডিশ যেমন পাচ্ছেন, তেমনি পাচ্ছেন ম্যারেজ পার্টি সহ যে কোনো অনুষ্ঠানের সুবিধা। আমাদের ঠিকানা কোচবিহার এসিডিসি ক্লাবের বিপরীতে রিলায়েন্স ম্যাক্সের চতুর্থ তলে। টুকটাক কাজ আমরা করি, সেটা আচ্ছা। ডিএম কে বলে কি আপৎকালীন কিছু বিডিও কে দিয়ে আমরা সেগুলো কাজ করাই। বেশ 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 বেশ। জলিল সাহেব, আরো একটা বিষয়ের দিকে আসবো, যে বিষয়টা আপনার সঙ্গে আলোচনা করছিলাম। আপনার বাড়ি থেকে যখন কোচবিহারে তৃণমূল কংগ্রেস উত্থানের যখন বৈঠকটা হয়, সেই সময় কারা কারা ছিলেন, আর এই সেটাই। মুহূর্তে কি পরিস্থিতি দেখা যাচ্ছে? এই যেখানে বসে আছেন, এই ঘরটা এখন এই বিল্ডিং আর টিনের করা ঘর ছিল, হুম হুম। সেখানে কিন্তু এইখানে কিন্তু আমাদের পার্টিটা হঠাৎ করে আমাদের যখন পার্টিটা দিদি ভাগ করলো 98-এ, তখন তো পার্টিটা করতে হবে, তার আগে করার আগে আমাদের খবর দিল যে পার্টি ভাগ হবে, কে থাকবে কে না থাকবে। তখন আমরা করলাম, আমি রবি, আমার এক বন্ধু নিরঞ্জন, এই পাড়ায় থাকে, নিরঞ্জন দত্ত শিক্ষক, হুম হুম। আমরা বসলাম এক জায়গায়, বসে টাউন হাই স্কুলে মিটিং করবো, এই পাশে আমাদের পাড়ায় আচ্ছা। টাউন হাই স্কুলে মিটিং করবো। টাউন হাই স্কুলে মিটিং করলে পরে ওখানে আমাদের সেই সময় কংগ্রেস যারা ছিল, কারণ নাম আমি ব্যক্তিগতভাবে বলতে চাই না, সবারই সঙ্গে রিলেশন আমার আছে এখনো, কিন্তু আমি বললাম যে আমাদের মিটিং করতে দিবেন না, আচ্ছা। দিবে না। তা আমি দিবে না যখন, তখন আমি বললাম যে আমার সঙ্গে যারা ছিল, রবি কোথায় করবো, আমি আমার বাড়িতেই করব, পার্টির মিটিং আজকে হবে এবং এখানে হবে, ওইখানে রেলগুলিতে ওখানে দাঁড়া করাইছি। সেই তথানুষ্ঠান কংগ্রেসের যারা ছিল তারা লোকজন দাঁড় করে রাখছে, যাতে মিটিংটা করতে না পারি, তখন আমরা এইখানে বসে আমরা মিটিং করি। সেই মিটিংয়ে রবি ঘোষ ছিল নিরঞ্জন দত্ত ছিল তখন এক্স MLA ছিল, রজনী দাস ছিল। আমি এই প্রসঙ্গে একটু আসবো। জলিল সাহেব, আমরা দেখেছি যে বিগত 2011-তে পরিবর্তনের পর থেকে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিতে দেখেছি, প্রথম সারিতে থেকে লড়াই করতে দেখেছি রবীন্দ্রনাথ ঘোষকে। আমরা দেখতে পাচ্ছি 2021-এর পর থেকে কোথাও দাঁড়িয়ে কি একটু তিনি পিছনের সারিতে চলে যাচ্ছেন, বা তাকে কি পাঠানো হচ্ছে? না, কাউকে শুনেন, কাউকে পাঠায় না, পাঠানো হয় না, নিজের কাজে পিছিয়ে যায়। তাহলে আপনি বলছেন যে রবীন্দ্রনাথ ঘোষ তার কাজ নিয়ে প্রশ্ন তৈরি রয়েছে? আমি নিশ্চয়ই পিছনে আমি করবই। তারপরে একটা কথা বলি, ও তো আমার বন্ধু লোক, এখনো আমার বন্ধুত্ব আছে, ঠিক আছে। এইবারও আমি বলি, এটা দিদি কত ভালোবাসে আমাদের পুরানা লোকদের, এখনো বলে, যাই হোক না কেন রবি জলিলকে বাদ দেওয়া যাবে না বলে। তারপরে সেটা যখন এত ভালোবাসে, তাহলে ভালোবাসাটা আমাদের ধরে রাখার দরকার, আমাকে ভালোবাসা আমার ধরে রাখার দরকার, যেটাই আমাকে দায়িত্ব দিয়েছিল। সে এইবারও পৌরসভা নির্বাচনে আমার ওয়াইফ কিন্তু যখন তৃণমূলের ফার্স্ট কাউন্সিলর, কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স হয়ে গেল, মানে জেতার পরে ওরা হলো 8টা, আমরা হলাম 11টা, বোধহয় 9টা, আর আমরা 3টা, 12টা হলাম 20টার মধ্যে। তখন ওখান থেকেই দিদি বলে দিল জলিলের বউ, আমাদের ভাইস প্রেসিডেন্ট হলো চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তখন কিন্তু বলে দিছিল যে না, জলিলের বউ ভাইস চেয়ারম্যান হলো আমি না। আমি মাইনে নিয়েছি, সেই 3 দফায় 15 বছর ধরে ভাইস চেয়ারম্যান আছে। যাক, সবাই আশা করে, তবু এবারও কিন্তু দিদি বলছে না, রবি পুরানা তোর বন্ধু লোক, এই রবিটা চেয়ারম্যান হোক, ওর তো মন্ত্রিত্ব বা কিছু নাই, ও MLA বানাই, ওকে চেয়ারম্যান হোক, তোর বউ ভাইস চেয়ারম্যান। আমি কিন্তু না কথা বলি, কোনো বাধাও দেয়নি। আমি আরো বলি, আমি না কথা বলি, আমি 11 সালে 1200 না 2200 ভোটে আমি হারছি, কম 11 সালে হারছি। হারার পরে দিদি আমাকে বলছিল, আমি আজকেও বলছিল, জলিল তুই এই জায়গাটায়, তখন কিন্তু কোনো একটা অঞ্চলও আমার ছিল না, একটা অঞ্চলও তৃণমূলের ছিল না, টাউন সহ এটা ছিল না। তা আমি তখন কি বললাম, ঠিক আছে বললো, যখন আমি দেখলাম 11 সালের পরে যখন 16 সালে নির্বাচন হলো, হঠাৎ করে আবির্ভাব হলো ধূমকেতুর মতো মিহির ঘোষণা করে দিল। আমি তাও তার প্রতিবাদ করিনি, বলিনি, দিচ্ছে দিদি, আমার কোনো আপত্তি নেই, আমরা কিন্তু দলের বিরুদ্ধে যাই। মানে আপনার কথা অনুযায়ী আমি একটা বিষয় জানতে চাইবো, তাহলে কোথাও দাঁড়িয়ে
পুরাতন কর্মী বলুন বা নতুন কর্মী যাই বলুন না কেন, দলের মধ্যে কোথাও দাঁড়িয়ে একটু মতবিরোধ রয়েছে। হচ্ছে আর থাকে, এটা স্বাভাবিক। বাড়ির ভবিষ্যতে ঝগড়া হয়, মতবিরোধ আছে না ভাই, সবারই আছে। ওই সেটা বিরোধটা প্রকাশ্যে চলে এলেই তো মুশকিল। মুশকিল না, এটা বলি হ্যাঁ আছে, প্রকাশ্যে ছিল, সেটা কিন্তু এইবার নির্বাচনে সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে। বেশ কঠিন, এটা বলি আমি, বেশ কঠিন হাতে দ্বিতীয় ছিল, যদি হারে তাহলে তোমাদের দায়ী দায়িত্ব। আর তার সাথে সাথে অভিষেক ব্যানার্জি এত মানে অর্থাৎ এটা বলা উচিত না, ও যেভাবে আমাদের কর্মীদের নিয়ে মিটিং করছে, এটা ওকে ধন্যবাদ জানাই। ছেলে মানুষ, বয়স ছেলে, কি এমন বয়স, অল্প বয়স অল্প একেবারে। বয়স, ও কিন্তু বলছে যদি কোনো লিডারের জন্য কোনো কিছু হয় তার দায়ী দায়িত্ব তাদের। আমি কোনো কথা শুনতে চাই না। পিসি ভাইপো কিন্তু এই ভাষা দিচ্ছে, এই কথা বলছে, এবং আমরা তখন আমরা যৌথভাবে, আমাদের দলের কারো নাম বলতে হবে, কেউ 11 জন কোথাও হয়তো কাজ করেন চুপ করেছিল, কিন্তু আমরা সবাই মিলে এটা যৌথভাবে আমরা কিন্তু সবাই কাজ করছি। আমি কারো ব্যক্তিগত বলতেছি না, কাজ করছি। যার সুফল কেউ যদি বলে অমুকের জন্য না, সবাই তার সুফলটা আমরা পাচ্ছি। একেবারে আমি আরেকটা বিষয় যেটাই আসবো, কারণ অনুষ্ঠানটা একেবারে শেষের দিকে, কয়েকটা বিষয় একটু দৃষ্টিপাত করাটা খুবই জরুরি। যে বিষয়টা হচ্ছে 21শে জুলাই আসছে। 21শে জুলাই যখন শাসক দল ক্ষমতায় ছিল না, সেক্ষেত্রে আপনারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতেন এবং কিভাবে আপনারা, যেহেতু সম্মিলিতভাবে আপনারা কাজ করেছেন, বর্তমান সময় 21শে জুলাই পালিত হচ্ছে, যখন 2011 থেকে আজকে 2024, আগামী দিনে 21শে জুলাই রয়েছে, 2023 পর্যন্ত আপনারা কাজ করেছেন। 24কে নিয়ে কি পরিকল্পনা রয়েছে? কত লোক যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, কি পরিকল্পনা রয়েছে? এবার লোক কিন্তু ব্যাপক হারে যাবে। আচ্ছা, ব্যাপক হারে আমরা সেটা প্রচার করছি। আজকে আমি শীতলকুচি গেলাম না, দেখে গেছে। আমরা কিন্তু কালকেও আমরা ওই তুফানগঞ্জ 2 নম্বর ব্লক, মানে বক্সিরহাট, ওখানে 5-6টা অঞ্চলে গেলে এইরকম সব প্রতিনিয়ত এটা কিন্তু আমাদের আছে প্রচারটা, এবং প্রচারটা ব্যাপক হারে আছে, এবং আমার মনে হয় অন্য বাড়িতে এবারে বেশি হারে লোক যাবে। কোন পদ্ধতি মানে পথ অবলম্বন করছেন আপনারা? ট্রেন, বাস বা ফ্লাইট? ট্রেনও যাবে। ট্রেন তো আগেই লোক, যেই ইলেকশনে জেতা হয়েছে আমরা কিন্তু সার্কুলার দিছি টিকিট কাটো, এবং আমার মনে হয় কোনো টিকিট এখন আর পাওয়া যায় না, সব টিকিটে আমাদের লোকরাই বুক করছে। আচ্ছা, এক্ষেত্রে জরুরি ভিত্তিকালীন যদি কাউকে যেতে হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? ব্যাজ লাগায় আমাদের, আরে আছে তো আছে, তার মধ্যে তো কিছু ঢুকাই যাবে, এটা তো মিথ্যা কথা না, এটা চিরকাল। আজকাল টিকিট কাটে, এমন একটা সময় গেছে টিকিট কাটে, টিকিট ছাড়া অনেক কর্মীরা চলে গেছি। এইভাবে দলটা আজকে 24-80 দাঁড়াইছে। আমি গর্ব করি এই হয়ে আছে। আমরা সেই ঘাট কিনা, মানে প্রয়োজনে তারা ফাইন দিতেও রাজি, যদি চলন্ত ট্রেনে কখনো চেক হয় সেক্ষেত্রে। হ্যাঁ দেয়, আমার মনে হয় না, কিন্তু দেয়। আচ্ছা, আমরা তার জন্য প্রস্তুতি। অর্থাৎ আমরা কতবার ট্রেন চাচ্ছি, ট্রেন দেয়নি। টাকা কি ট্রেনের জন্য প্রস্তাব রাখা হয়েছে? এখন পর্যন্ত কোনো মেসেজ আসেনি। বেশ, একটা বিষয় যে ক্ষেত্রে দ্রুত, মানে যখন আপনারা কলকাতায় যাচ্ছেন, বিভিন্ন পথ অবলম্বন করছেন, ট্রেন হোক, সড়ক পথ হোক, কিংবা আকাশ পথ হোক, জরুরি ভিত্তিকালীন দেখা গেল কোনো কর্মী অসুস্থতা বোধ করলেন বা কেউ হয়তো জরুরি ভিত্তিকালীন পরিষেবার প্রয়োজন হয়ে পড়লো, এক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা রাখছেন? সঙ্গে সঙ্গে ব্যবস্থা, সব সাব ডিভিশন স্টেশনের গায়ে আমাদের লিডারদের, আমাদের ফোন নম্বর থাকে না, আমরা সঙ্গে সঙ্গে বলে দিই এটা অসুস্থ, নামে দেওয়া হলো, হসপিটাল নিয়ে যাও। বেশ, এগুলোর কোনো খামতি কোনো কালে হয়নি। আজকে তো হয় না, যখন খুব খারাপ অবস্থা ছিল তখনও হয়নি। বেশ, আর একটা বিষয় যেটা রয়েছে, সম্প্রতি যে বিষয়টা দেখা যাচ্ছে টাউন এলাকায় দেখা যাচ্ছে, আপনি যেহেতু জেলা পরিষদে রয়েছেন, একেবারে পুরো শহরটাও কিছুটা হলো আংশিক আপনার। দুটো বাড়ি, আমার গ্রামে বাড়ি আছে জন্মগত ওখানে, আর এখানে শহরে বাড়ি, আমার ওয়াইফ ভাইস চেয়ারম্যান। যে বিষয়টা জানতে চাইবো, নিশ্চিতভাবে আপনার মিসেস যখন ভাইস চেয়ারম্যান, তিনিও তার অবগত রয়েছেন, এবং আজকে রবিবাবু মানে চেয়ারম্যান রয়েছেন, তার সঙ্গে আমাদের কথা হয়েছে। আপনার কাছে জানতে চাইবো, শহরের ক্ষেত্রে যে জায়গাটা দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে ফুটপাত জবরদখলকারীদের তুলে দেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছে বা সরে যাওয়ার জন্য বলা হয়েছে, এই জায়গায় দাঁড়িয়ে বিকল্প ব্যবস্থা কি করা হচ্ছে, নাকি 21শে জুলাইয়ের মঞ্চকে ব্যবহার করে বিকল্প ব্যবস্থার একটা ঘোষণা করতে পারেন নেত্রী? এটা নেত্রীর ব্যাপারে তো আমি আগাম কিছু বলতে পারি না। নিশ্চয়ই যাদের একটা কথা, যারা এই ফুটপাতের দোকান করে, ব্যবসা করে, তারা উচ্ছেদ হোক, যেমন চাই না, কিন্তু উচ্ছেদ দরকার। এর আগেও আমি দেখছি যে যারা ফুটপাত ব্যবসায়ী ছিল তাদের হকার্স কর্নার হ্যানত্যান করে দেওয়া হয়েছে, সেখানে করা হয়েছে, সে দোকান করে দেওয়া হয়েছে, তারপরে বলে দোকান চলে না, ওটা বিক্রি করে দিয়ে চলে গেছে, আবার ওই গিয়ে ফুটপাতে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যার প্রয়োজন নেই, দোকান রয়েছে, অথচ দোকানের পাশে ফুটপাত জবরদখল করে ব্যবসা করছে।
এগুলো মানা যায় না। এগুলো কিন্তু চিহ্নিতকরণ করতে হবে। এগুলো করছে এবং আমি দেখলাম, আমি তো রাস্তাঘাট দিয়ে সবসময় চলে, সন্ধ্যাবেলা বেরোলেও আমি রাস্তা দিই, তাতে কিন্তু রাস্তাগুলো পরিষ্কার হচ্ছে, রাস্তা দিয়ে যাওয়া যায় না, এটাও তো ঠিক না। এটাও ঠিক একেবারে, ঠিক আছে। কারণ সাধারণ মানুষের তো পথ চলার জায়গাটাকে ব্যাহত করতে পারে না কেউ। তোমার বাড়ি ভাই এখানে না, আমার মনে হয় তুমি দেখো কোচবিহারে বাজারে ঢোকা যায় না, কি অবস্থা। বাজারে এটা তো চলবে না, বাজারে ঢোকা যাবে না, এটা হবে না, বাজারে ঢোকার ব্যবস্থা করতে হবে। না, আপনার কথা প্রসঙ্গে বলি, আমার বাড়ি পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানে আমরা দেখেছি, বর্ধমান শহরকে আমরা দেখেছি, বর্ধমান পৌরসভার পক্ষ থেকে একাধিক মুভমেন্ট করা হয়েছে। ফুটপাতের দুপাশে যারা জবরদখল করেছিলেন, জেসিবি মেশিন নিয়ে পুরো ভেঙে দিয়েছিল পৌর প্রধান পরেশচন্দ্র সরকার। আমরা পুরো একটা চাক্ষুষ করেছি। সব মিলিয়ে যে বিষয়টা দেখা যাচ্ছে যে শুধুমাত্র যে ফুটপাত জবরদখলকারী এটা তো নয়, মুখ্যমন্ত্রী আরো বলেছেন যে টোটো দৌরাত্ম, তারপর অবৈধ নির্মাণ যে বিষয়গুলোকে রয়েছে, এক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে? অবৈধ নির্মাণটা বন্ধ করে দেওয়া আছে। কোনো অভিযোগ জমা পড়েছে আপনাদের কাছে? অবৈধ নির্মাণের ক্ষেত্রে কি কোনো অভিযোগ জমা পড়েছে জেলা পরিষদে? না না, আমাদের কোনো জেলা পরিষদ জমা পড়েনি। কিন্তু তার মানে জমা যখন পড়েনি, তার মানে কি এরকমই কি যে অবৈধ নির্মাণ কোনো কিছু নেই? না, এখন আগে যেটা ছিল, এখন কিন্তু এই গ্রামে যে বিল্ডিং গুলো হচ্ছে, দোতলা গ্রাম পঞ্চায়েত, দোতলার উপরে হলে পরে সেটা জেলা পরিষদ পারমিশন দেয়, এবং প্রচুর পারমিশনের এখন ইয়ে পড়ছে। বেশ। পানীয় জল পিএইচই প্রকল্প যেটা বিভিন্ন পঞ্চায়েত এলাকায় একটা মানে মমতা বাবুর কাজের সঙ্গে যে মিল আছে, আপনি যেমন রাস্তাঘাট, তেমন পানীয় জলটা সারা জেলায়, অন্যখানে নিচু কুচবিহার জেলায় ব্যাপক হারে হয়েছে, তো অন্য জেলাও সেই হারে হয়েছে, যেটা কল্পনা করা যায় না। এবং 2-3 মাস আরম্ভ হয়েছে, হয়তো সময় লাগে, 2-4 মাস পরে মানে মানে পানীয় জলের অভাব হবে না। একেবারে একেবারে। হ্যাঁ, যে বিষয়টা আমরা একাধিক বিষয় নিয়ে আলোকপাত করলাম, কিন্তু যে বিষয়টার জন্য আপনাকে বলবো যে কারণ সামগ্রিকভাবে, কারণ আপনারও বয়স বাড়ছে এবং নতুনদেরকেও আসার একটা সুযোগ করে দিতে হবে, কিন্তু নতুনদের নিয়ে কি পরিকল্পনা আপনাদের রয়েছে? আপনারা কিভাবে দলটাকে ঢেলে সাজাচ্ছেন? আর এইবার তো এই যে আমার জেলার প্রেসিডেন্ট, এই তো 13 সালে আসছে, আমি নিয়ে আসছি, যুব কংগ্রেস করতো, তারপরে এখানে আসি যুব কংগ্রেসের জন্য, তারপরে যুব কংগ্রেস থেকে মাদার কংগ্রেসে, ঠিকই একটা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনটা পার করলো, আবার এইবার লোকসভা নির্বাচনটা পার করলো, এই তো ইয়ং, সুতরাং আমরা তো তাকে সাহায্য করছি, আমরা তো কোনো তার মানে কোনো ধরনের অসুবিধা করিনি, এবং ভালোভাবে এই ইলেকশনটা হলো। বেশ বেশ। সব মিলিয়ে বলবো যে পরেশচন্দ্র, আপনাদের যে নিশীথ প্রামাণিক যিনি রয়েছেন, নিশীথ প্রামাণিককে পরাজিত করে একেবারেই কোচবিহারে সেখানে দাঁড়িয়ে যে বিজেপির যেটুকু ঘাঁটি ছিল, সেই ঘাঁটিটাকেও কিন্তু আপনার কার্যত ভেঙে দিয়েছেন। সব মিলিয়ে যারা রয়েছেন দলীয় কর্মী, তাদেরকে কি আবেদন রাখবেন? কারণ আগামী যে 2026 বিধানসভা নির্বাচন রয়েছে, কারণ নির্বাচনকে সামনে রেখে আপনারা তো কর্মসূচি ইতিমধ্যে শুরু করে দিয়েছেন, এবং 21শে জুলাই তো রয়েছেই। সামগ্রিকভাবে দলের কর্মী সমর্থক, সাধারণ মানুষ, আপনি একজন জনপ্রতিনিধি হিসাবে সাধারণ মানুষের জন্য কি বলবেন? আমরা শুনে সাধারণ মানুষের কাজ করলে কিন্তু তার ফল পাওয়া যায়, একেবারেই ফল পাওয়া যায়, কারণ মানুষের জন্য। আমি এই 21 থেকে 19 থেকে এই যে 24 তারিখ যে 24 পর্যন্ত যে জনপ্রতিনিধি ছিল আমাদের নিশীথ অধিকারী, আপনি, আমার মনে হয় না আপনি যে রাস্তা দিয়ে যেতে যেতে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, সাধারণ মানুষ, দোকানদার, কোনো একটা ড্রেন, কোনো রাস্তা বা কোনো ব্রিজ করছে কিনা জিজ্ঞাসা করেন তো। জয়হাটের একটা প্রকল্প রয়েছে যা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে, রেল ফ্লাইওভার, ওটা তো ও করে নেই, ওটা আগের প্রকল্প, সেটা আমরা গতকালে, এটা আবার বলি, গতকাল ওটা আমরা দেখতেছি কি অবস্থায় আছে, সেটা আমরা এমপিকে এই 21 তারিখ যাবে, তখন সেটা যাতে ওখানে লোকসভায় ওঠে তার ব্যবস্থা করতেছি। ওটাকে নিয়ে আপনারা মুভমেন্ট করছেন? অলরেডি আমাদের কথা হয়েছে। একেবারে। এবং সাধারণ মানুষ বিষয় তো আপনি বললেন, কিন্তু আমি জানতে চাই কর্মী সমর্থক যারা রয়েছেন, কারণ অনেক কর্মীরা আসছেন যারা তো অনেক ক্ষেত্রে নতুন প্রজন্ম, অনেক ক্ষেত্রে তো দেখা যাচ্ছে একটা, আপনি যেটা বললেন যে দলীয় আভ্যন্তরীণ একটা বিষয় থেকেই যায়, কিন্তু সেটা নিজেদের পরিবারের মধ্যে মিটিয়ে নেওয়াটা ভালো, সেটা যাতে বাইরে প্রকাশে না আসে। আপনি আপনার কর্মী সমর্থকদের জন্য কি বলবেন? আমরা শুনুন, এটা আছে, নতুন পুরাণে একটা দ্বন্দ্ব থাকে, সেটা আমরা চেষ্টা করছি, যারা হয়তো বসেছিল, ভোট দিচ্ছে, কাজ করে, আমরা ছিলাম, লক্ষ্য রাখছি সেই সব লোক যাতে 26-এ আর কেউ চুপ করে না থাকে, কাজ না করে, তাহলেই আমরা কিন্তু এই 9-9টাই জিতব। একেবারেই জলিল বাবু একেবারেই অকপট স্বীকারোক্তি, কিন্তু তিনি কিন্তু মানে ভেঙে পড়লেন না, তিনি পরিষ্কার বললেন যে না, পাশে থেকে যাই, ওখান থেকে রিটেক যাচ্ছে। একেবারেই জলিল বাবুর সঙ্গে আমরা কথা বললাম, একেবারেই কিন্তু তিনি অকপট স্বীকারোক্তি করলেন। অকপট স্বীকারোক্তি কেউ না, তিনি কিন্তু ভেঙে পড়লেন না, তিনি কিন্তু পরিষ্কার বলছেন না,
সমস্যা রয়েছে, দলীয় সমস্যা রয়েছে, আভ্যন্তরীণ সমস্যা থাকতেই পারে, কিন্তু সেই সমস্যাগুলোকে প্রকাশ্যে বার না করে নিজেদের পরিবারের মধ্যে বিষয়টাকে মিটিয়ে নিয়ে মানুষের জন্য কল্যাণ সাধন করা, মানুষের জন্য উন্নয়ন করা, এটাই হচ্ছে তার মূলত এবং প্রধান লক্ষ্য। সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে 21শে জুলাই রয়েছে। 21শে জুলাই যা শাসকের কাছে কিন্তু একটা আবেগ। 21শে জুলাইকে নিয়ে কিন্তু একাধিক কর্মসূচি হয়ে থাকে, উত্তরবঙ্গ থেকে কিন্তু একাধিক মানুষ একাধিক পথ অবলম্বন করে কিন্তু যাতায়াত করেন। কিন্তু তারই পাশাপাশি যেমনটা দেখা যাচ্ছে যে ফুটপাতের হকার উচ্ছেদ বলুন, কিংবা বেআইনি নির্মাণ, কিংবা টোটো দৌরাত্ম, সবকিছুর দিকেই কিন্তু বিভিন্ন ব্লক স্তর, পঞ্চায়েত স্তর থেকে শুরু করে জেলা পরিষদ এবং পৌরসভা সমস্ত জায়গাতেই কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ কিন্তু গ্রহণ করেছেন জেলা পরিষদের সহ সভাপতি থেকে শুরু করে জেলা পরিষদের সভাপতি, এমনকি কোচবিহার পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং প্রশাসনিক জনপ্রতিনিধিরা। সব মিলিয়ে দেখার বিষয় আগামীতে মানুষের জন্য মানুষের কল্যাণ সাধন করা, মানুষের জন্য উন্নয়ন সাধন করা, যেটা যে কোনো রাজনৈতিক দল নির্বাচিত হন না কেন, রাজনৈতিক দলের জনপ্রতিনিধি হন না কেন, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ চায় পরিষেবা, এবং সেই পরিষেবা দিতে কতটা সদার্থক ভূমিকা পালন করছেন মানুষের নির্বাচিত জনপ্রতিনিধিরা, তার উত্তর মিলবে আগামী দিনে সময়ের সাথে। তবে আপাতত তারা এই মুহূর্তে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন এবং লক্ষ্য রেখেছেন 2026 বিধানসভা নির্বাচন। আপাতত এই তথ্য জানিয়ে বিদায় নিচ্ছি। আমরা আবারও ফিরে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো সময় এই তথ্য অন্যান্য আলোচনা নিয়ে। জলিল বাবু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে আজকে ছিলেন একেবারে কুচবিহার জেলা পরিষদের সহ সভাধিপতি ছিলেন অ্যাডভোকেট আব্দুল জলিল আহমেদ। আমরা তার সঙ্গে কথা বললাম। তবে অন্য কোনো দিন অন্য কোনো অতিথিদের নিয়ে আপনাদের তৈরি করা প্রশ্ন পৌঁছে দেব আপনাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে। আপনাদের সমস্যা তারাই করবেন নিরসন। আপাতত বিদায় নিচ্ছি। নমস্কার সবাইকে।